আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আইজি তো এবিবি ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো আজকের ক্লাসে আমরা আইসিটির ফার্স্ট ক্লাস করব। সো আইসিটি যদিও একটা আমাদের আসলে টেকনিক্যাল একটা সাবজেক্ট, তো আমিও আসলে টেকনিক্যাল পারসন না। আপনারা যারা এখানে ক্লাস করতেছেন তারাও টেকনিক্যাল পারসন না। সো ওই হওয়ার কোনো কারণ নাই। তো আমি যেহেতু টেকনিক্যাল পারসন না, তো আমার কথাগুলা মানে ওরকম টেকনিক্যাল টার্ম থাকবে না, নর্মাল কথাবার্তা থাকবে। ইভেন ব্যাংকিং ডিপ্লোমাতে দেখবেন যে আইসিটি যে সাবজেক্টের যে পরীক্ষাটা হয়, কোশ্চেন গুলো আসে, ওইখানে খুব যে টেকনিক্যালটা আমরা ইউজ করে তা না। কারণ আমাদের ডে টু ডে ব্যাংকিং অপারেশন করতে গিয়ে আমরা কিন্তু আইটিটা আমাদের ভিতরে চলে আসছে। আমরা অনেক সার্ভিস দিচ্ছি আইসিটি কে ইউজ করে। তো এই কারণে আমাদের ওই যে আমাদের যে আইসিটি সাবজেক্টের যে টপিক গুলো, ওগুলো অনেকটা আমাদের কাছে পরিচিত। আমরা ওইখানে আরটিজিএস নিয়ে কথা বলবো, এটিএম কার্ড নিয়ে কথা বলবো, আমরা ডিজিটাল ব্যাংকিং নিয়ে কথা বলবো। তো ওইরকম কিছু মনে হবে না যে খুব এখানে আপনাকে বাইনারি কোড লিখতে দিবে না, আপনাকে এখানে জাভার কোড লিখতে দিবে না। তো আপনাকে খুব বেশি মানে টেকনিক্যাল কোনো কিছু করতে দিবে না, নর্মালি দেয় না আর কি। সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, সো আপনি এনজয় করবেন, এটা আশা করতে পারেন। আরেকটা জিনিস হলো, আইটিতে গত লাস্ট 2 ইয়ার্স এর কোশ্চেন কিন্তু খুব নর্মাল কোশ্চেন হয় নাই। তো আইবিবি কিন্তু 96 ব্যাংকিং প্রফেশনালস এক্সামস যে নতুন সিলেবাসটা দিছিল, ওইখানে কিন্তু সে বলে দিছিল যে আমার আইবিবির যে পরীক্ষাটা হবে, এটা ট্রেডিশনাল হবে না, বুকি সহ হবে না। তাহলে কিরকম হবে? এটা কেস স্টাডিজ বেস হবে, কনসেপচুয়াল হবে। সো ট্রেডিশনাল হবে না। তো এই কারণে কিন্তু তারা এই আইসিটিতে কিন্তু তারা এটা অ্যাপ্লাই করছে। ওরা কেস বেস অনেকগুলো কোশ্চেন দিচ্ছে, গত সেশনও ছিল, আগের সেশনও ছিল। তো এই সেশনও আপনি কেস বেস কোশ্চেন পাবেন, আশা করতেই পারেন। তো ওরি ধরে কোনো কারণ নাই, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি যদি সবকিছু জানেন, আপনি অবশ্যই যেভাবে কোশ্চেন করুক না কেন আপনি পারবেন। তো আজকের ক্লাসে আমাদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টের মডিউল এ আমরা শুরু করতে যাচ্ছি। মডিউল এ তে আমরা ইন্ট্রোডাকশন টু আইসিটি এন্ড কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বলবো। একবারে প্রথম কোশ্চেন হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং আইসিটি। আমরা আইসিটিটা কি? সো আমি যখন পড়াই তখন আপনাদেরকে একটু সবসময় বলি যে আপনি নাম থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন। একটু চিন্তা করে দেখেন তো, আমাকে বলতেছে আইসিটি। আইসিটি মানে হলো আমার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে কিন্তু দুইটা টার্ম সে ইউজ করছে। এক নাম্বার টার্ম সে ইউজ করছে হলো ইনফরমেশন, আরেকটা টার্ম ইউজ করছে সে কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশন তার সাথে টেকনোলজি যোগ হয়েছে। প্রথমটা সেই ইনফরমেশন। ইনফরমেশনটা হলো আমি কি করি, আমার ডেটা দরকার হয়, তাই না? আমি 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 কি করতেছি, অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। আমার ব্যাংকিং ভাবে যদি চিন্তা করি, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি, এই যে আমার আমার টাকা ক্রেডিট হচ্ছে, তাই না? একটা সময় ছিল আমার খাতায় লিখে রাখতো, এখন কিন্তু আর খাতায় লিখে রাখে না। তো এই যে আমি টাকা জমা দিচ্ছি, এটা একটা ইনফরমেশন, তাই না? ব্যাংক এটা রেকর্ড রাখতেছে, অ্যাকাউন্ট জমাটা। ঠিক আছে, অ্যাকাউন্টে টাকা জমাটা, ডিপোজিটটা আমাকে রেকর্ড রাখতেছে। আমি যখন উইথড্র করতেছি তখনও সে কিন্তু রেকর্ড রাখতেছে। তো অল আর ইনফরমেশন, এগুলো হলো ইনফরমেশন। সো আমার এই যে আমার এই ইনফরমেশন গুলো কি করে আমি ডিজিটালি যখন মেনটেন করি, এটা হলো আমার ইনফরমেশন টেকনোলজি। যেটা আমার আমার ইনফরমেশন টেকনোলজি, যেটা আমি ডিজিটালি মেনটেন করতেছি। তারপরে আসি কমিউনিকেশন। কমিউনিকেশনটা বলতেছে যে আমি শুধু ইনফরমেশন গুলোকে জমা রাখি তা না, এগুলো আমি কমিউনিকেট করি। কমিউনিকেট করি কিভাবে, একটা জিনিস বলি আমি। আমি ধরো ইন্টারনেট ব্যাংকিং এ আমি এন্ট্রি নিলাম, ইন্টারনেট ব্যাংকিং এ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, আমি ওখানে বসে ব্যালেন্স দেখতে পারতেছি, তাই না? আমি ব্যালেন্স দেখতে পারতেছি। তার মানে কি, আমার ব্যাংকের যে সফটওয়্যার, ব্যাংকের যে ডেটা স্টোরেজ, ডেটা সেন্টারে আমার আমি যে টাকা অ্যাকাউন্ট ওপেন করছি, ওইখানে টাকা জমা দিচ্ছি, ওইখানে আমার কত টাকা আছে, ওইটা তার ডেটা সেন্টারে আছে, তার সফটওয়্যারে আছে। ওই সফটওয়্যারকে আমাকে আমাকে কমিউনিকেট করতেছে। আমি ইন্টারনেট ব্যাংকিং এ আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমার ব্যালেন্সটা দেখতে পারতেছি। তাহলে আমার দেখেন, ব্যাংক কিন্তু আমার সাথে কমিউনিকেট করতেছে। সে শুধু ইনফরমেশন স্টোরেজে রাখে নাই, সে শুধু তার সফটওয়্যারে এটা মেনটেনই করে নাই, আমার সাথেও কমিউনিকেট করতেছে। সো এই সো এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা ইনফরমেশন হচ্ছে আর একটা কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে। তো এই কারণে এটাকে আমরা বলতেছি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তো আমি খুব গল্পের মতো করে খুব সহজে বুঝাইছি, আশা করি আপনি বুঝতে পারছেন। সো ডেফিনিশনটা কি, আইসিটি ডেফিনিশন হলো কি, আমার এটা ইন্টিগ্রেটেড কম্পিউটিং এন্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটা আমার কম্পিউটিং টেকনোলজি আর টেলিকমিউনিকেশন টেকনোলজি, এই দুইটা কম্বিনেশন ফর ম্যানেজিং ইনফরমেশন। আমার ইনফরমেশন গুলো ম্যানেজ করার জন্য। কিসের ইনফরমেশন? আমি যদি ব্যাংকিং ব্যবসা করে থাকি, আমি যে টাকা জমা দিচ্ছি, আমি যে টাকা তুলতেছি, ওইগুলোর ইনফরমেশন। ইট ইনক্লুড কম্পিউটিং, স্টোরিং, ট্রান্সমিটিং, রিট্র্যাপিং ডেটা। সো এই প্রসেসগুলো এই এই আইসিটি এই এই কাজগুলো হয়ে থাকে, যেগুলো আমি অলরেডি বলে ফেলছি। কম্পোনেন্ট গুলো কি কি? দুইটা কম্পোনেন্ট, একটা হলো কম্পিউটিং টেকনোলজি, একটা হলো টেলিকমিউনিকেশন টেকনোলজি। আমি এটাও ডিটেল বলে ফেলছি। কম্পিউটিং টেকনোলজি হলো আমি কি করতেছি, আমি কম্পিউটার সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন মাধ্যমে আমি কি করি, আমি আমার ডেটাগুলোকে স্টোর করি, আমি আমি ডেটাগুলোকে প্রসেস করি, হ্যাঁ, আমি ব্যালেন্সিং করে থাকি। আর কমিউনিকেশনের মাধ্যমে আমি স্মার্টফোন নেটওয়ার্কিং হার্ডওয়্যারের মাধ্যমে আমি কি করি, আমি এই ডেটাগুলো কমিউনিকেট করি থাকি, আমি যেটা ইন্টারনেট ব্যাংকিং এর কথা বলছিলাম।
তো তাহলে এটা ডিফারেন্সটা কি দেখেন, আমি তো বলছি, আমি এতক্ষণ আলোচনা করছি ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। তো ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির সাথে শুধু ইনফরমেশন টেকনোলজির ডিফারেন্সটা কি, এটা আমরা এখানে শিখবো। তো আমরা অলরেডি ডিফারেন্সটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি, তারপর আমরা একটু সেপারেটলি একটু শেখার চেষ্টা করি। শুধু ইনফরমেশন টেকনোলজির সাথে আমার ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির ডিফারেন্সটা কি। তো স্কোপ, প্রথম রইল স্কোপ। স্কোপটা কি, আমার ইনফরমেশন টেকনোলজি শুধু মেইনলি কম্পিউটিং এন্ড সফটওয়্যার। আমার এটা শুধু কি করে, সে কম্পিউট করে, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি, অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতেছি, উইথড্র করতেছি, সে শুধু হিসাবটা রাখে, কমিউনিকেট করে না, আমার সাথে কমিউনিকেট করে না, তার সফটওয়্যারে শুধু হিসাব রাখে। আর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি শুধু হিসাবেই রাখে না, আমার সাথে টেলিকমিউনিকেশন করে। কমিউনিকেশন অ্যাসপেক্ট কি, এটা লেস এম্ফাসাইজ, সে আসলে কমিউনিকেশনকে এম্ফাসাইজ করে না, শুধু ইনফরমেশন টেকনোলজি, সে শুধু হিসাব রাখতেই পছন্দ করে। আর সে কি করে, স্ট্রংলি এম্ফাসাইজ, সে কমিউনিকেশনকেও এম্ফাসাইজ করে থাকে। 3 নাম্বার ডিফারেন্স হলো প্রাইমারি ইউজ, আমার স্টোর, প্রসেসিং এন্ড অ্যানালাইটিক্স করে থাকে সে, আর সে ডাটাটা আমার স্টোর করে, প্রসেস করে এবং অ্যানালাইসিস করে। আমি টাকা জমা দিয়েছিলাম, আমার জমা ছিল 100 টাকা, তার সাথে আমি আরো 100 টাকা জমা দিচ্ছি, সে 200 টাকা ব্যালেন্সে আমার যোগ করে রাখছে। সে স্টোর করছে, প্রসেস করে 200 টাকা বানাইছে, অ্যানালিটিক্স ইউজ করছে এটা করার জন্য। আর আইসিটি কি করে, আমাকে আইসিটি কিন্তু ডেটা শেয়ারিং কমিউনিকেশন করে থাকে, আমাকে ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাক্সেস দেয়, সে কমিউনিকেশনটা করে থাকে। হার্ডওয়্যার, আমার এখানে কি কি হার্ডওয়্যার ইউজ হয়, এখানে আমার ডেটাকে প্রসেস করার জন্য সার্ভার ইউজ হয়, কম্পিউটার ইউজ হয়, ডেটা সেন্টার ইউজ হয়। এখানে কিন্তু কমিউনিকেশনটা ইউজ হয় না, এখানে এক্সট্রা কি হয়, এখানেও সার্ভার ইউজ হয়, কম্পিউটার ইউজ হয়, নেটওয়ার্ক সিস্টেম হয়, তার সাথে স্মার্টফোন ইউজ হয়, স্মার্টফোন অথবা আমার কমিউনিকেশনটা ইউজ হয়। কি ডিসিপ্লিনটা কি আমার, এখানে কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজ হয়, এখানে কম্পিউটার সায়েন্স ইউজ হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজ হয়, এখানে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়, তার সাথে সাথে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইউজ হয়, ঠিক আছে। ইম্প্যাক্ট অফ আইসিটি ইন ব্যাংকিং সেক্টর, আমরা বর্তমান সময়ে আমাদের 2024 সালে এসে আসলে আইসিটির যে ইম্প্যাক্টটা ব্যাংকিং সেক্টরে, এটা আমাকে নতুন করে বোঝানোর দরকার নেই, আমরা অলরেডি জানি। তারপর এখানে দেখি তো কি বলছে, ইম্প্যাক্টটা কি, আইসিটির ইম্প্যাক্টটা কি ব্যাংকিং সেক্টরে। আমি কি করতে পারতেছি, আইসিটি হওয়ার কারণে, আইসিটি থাকার কারণে আমি কি করতে পারতেছি, আমি অনলাইন ব্যাংকিং করতে পারতেছি, যার মাধ্যমে 24 আওয়ার ইন এ ডে এবং 7 ডেজ ইন এ উইক আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারতেছি। কিভাবে, ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে, আমি ওয়ালেটের মাধ্যমে করতে পারতেছি। আমি সবগুলো কম্পোনেন্ট বলতেছি না, জাস্ট আপনার সিম্পলিসিটির জন্য। সো আমি কিন্তু এই অনলাইন ব্যাংকিং এর ফেসিলিটিস পাচ্ছি। মোবাইল ব্যাংকিং, আমার কি বিকাশ নগদের মাধ্যমে আমি কি করতে পারতেছি, মোবাইল ব্যাংকিং এর ফেসিলিটিস পাচ্ছি। এটিএম, আমি এটিএম কার্ড আছে, আমি এটিএম বুথে গেলাম, ওইখান থেকে টাকা তুললাম, জমা দিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমি করতে পারতেছি। ডিজিটাল পেমেন্ট, আমি কি করতে পারতেছি, আমি দারাজে গেলাম, দারাজে আমি পেমেন্ট করতে পারতেছি, দারাজে গিয়ে আমি কি করতে পারতেছি, পেমেন্ট করতে পারতেছি। কাস্টমার সাপোর্ট, আমি কি করতে পারতেছি, যে আমি কাস্টমার সাপোর্ট, আমাকে আমাকে কিন্তু দেখেন এখন কিন্তু চ্যাটবোর্ড ইউজ হচ্ছে না, অনলাইন সিস্টেম অথবা চ্যাটবোর্ডের কথা যদি ধরি, আমি একটা এক্সাম্পল দিব অনলাইন সাপোর্টের ক্ষেত্রে। আমি কোনো ওয়েবসাইটে যদি ঢুকি, যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এখানে চ্যাটবোর্ড আসে অটোমেটিক কিছু কিছু মেসেজ, আমি ওখানে চ্যাটবোর্ডে যখন আমি মেসেজ দিব যে আই ওয়ান্ট টু নো মাই ব্যালেন্স, অ্যাকাউন্ট ব্যালেন্স, তখন সে কি করে, সে কিছু ফরম্যাটেড কোশ্চেন করে, ওই কোশ্চেন গুলো সামনে সামনে গেলে তখন আমাকে কি করে, আমাকে ব্যালেন্সটা দিয়ে দেয়। তো এটা কিন্তু চ্যাটবট কিন্তু 24 আওয়ার ওপেন থাকে। রিয়েল টাইম সিনক্রোনাইজেশন, হলো, আমি যদি এটিএম কার্ড দিয়ে আমি যদি ধরেন, আমি যদি 5,000 টাকা উইথড্র করার সাথে সাথে কি করতেছে, আমার অ্যাকাউন্টে হিট করতেছে, আমার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে, সাথে সাথে কমিয়ে কিন্তু 95,000 টাকা হয়ে যাচ্ছে। এমন না যে সে টাইম নিচ্ছে, সে কিন্তু সাথে সাথে সিনক্রোনাইজ করতেছে, সে সিনক্রোনাইজ করতেছে। সো এই হলো ইম্প্যাক্ট ইন আইসিটি ইন ব্যাংকিং সেক্টর, এটা বলার বাহুল্য, এটা কোনো বলার অপেক্ষাই রাখে না। তো ইম্প্যাক্ট গুলো আমরা পাই এখানে। আমার ইম্প্যাক্ট হইতে পারে, সুবিধা হইতে পারে, অ্যাডভান্টেজ হইতে পারে, ঠিক আছে। সো আপনি যেভাবে কোশ্চেন করুক না কেন, আপনি এই জিনিসগুলো লিখে দিয়ে আসবেন। ইলেকট্রনিক ব্যাংকিং এন্ড কি সিস্টেম, আমরা শুধু ইলেকট্রনিক ব্যাংকিং নিয়ে কথা বলবো এখানে, কিন্তু আমরা শুধু ইলেকট্রনিক ব্যাংকিং নিয়ে কথা বলবো। ইলেকট্রনিক ব্যাংকিংটা কি, আমার ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমটা আমরা আলোচনা করব, যে 5টা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো ইলেকট্রনিক ব্যাংকিংটা কি। ই ব্যাংকিংটা হলো যদি আমি ভার্চুয়াল ব্যাংকিং করি, এক কথা হলো ভার্চুয়াল ব্যাংকিং যদি করি, ঠিক আছে, আমি নেটওয়ার্কে ইউজ করে, আমি যদি ভার্চুয়ালি যদি কোনো ব্যাংকিং ট্রানজাকশন করে থাকি, আমি টাকা উইথড্র করি, টাকা জমা দিই, ওইটাকে আমি ইলেকট্রনিক ব্যাংকিং বলবো। এখানে দেখি ডেফিনিশনে কি বলছে, কন্ডাক্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইউজিং ইলেকট্রনিক মিনস সাচ এস
কম্পিউটার, স্মার্টফোন, এটিএম। আমি যদি ইলেকট্রনিক্যালি কোনো ব্যাংকিং করে থাকি ওইটাকে আমি ইলেকট্রনিক ব্যাংকিং বলতেছি। এটা এটিএম এর মাধ্যমে হতে পারে, স্মার্টফোনের মাধ্যমে হতে পারে, কম্পিউটারের মাধ্যমে হতে পারে। আমি একটা এক্সাম্পল শুধু দেই, কম্পিউটারে আমি কিভাবে পারি, আমি ইন্টারনেট ব্যাংকিং এ অ্যাক্সেস নিলাম, আমি ইন্টারনেট ব্যাংকিং এ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে অ্যাক্সেস নিলাম, তারপর আমি ফান্ড ট্রান্সফার করলাম, তাহলে এটা আমি কি করতে পারতেছি, কম্পিউটারের মাধ্যমে আমি ইলেকট্রনিক ব্যাংকিং করতে পারতেছি। তো আমরা পাঁচটা উপাদান যদি আমি শিখি, পাঁচটা ওয়াই যদি শিখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি অনলাইন ব্যাংকিং করতে পারি, আমি মোবাইল ব্যাংকিং করতে পারি, আমি এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারি, আমি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারি, আমি ডেবিট কার্ড ইউজ করতে পারি। তো এগুলো আসলে ইলেকট্রনিক ব্যাংকিং এর মূল কথা, যেগুলো আমরা একটু আগে আইসিটি তে পড়ে আসছিলাম। একটু আগে যে আইসিটি তে পড়ে আসছিলাম সবগুলো কিন্তু এই যে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন ব্যাংকিং সেক্টর, যে কথা আমার 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 5 ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম কিন্তু একই কথা। এসএমএস ব্যাংকিং প্লাস অ্যালার্ট ব্যাংকিং খুব সহজ একটা পড়া। আমরা কি করি, আমরা জানি যে আমি আমি কি আমার কি হয়, আমি যদি এটিএম থেকে টাকা তুলি, এটিএম থেকে সরি আমি এই পাশে দেখাই, আমি যদি এটিএম থেকে টাকা তুলি, এটিএম থেকে টাকা তোলার সাথে সাথে আমার কাছে একটা এসএমএস চলে আসতেছে, আমাকে অ্যালার্ট করতেছে তোমার টাকা উইথড্র হয়েছে, ঠিক আছে, এটা হলো অ্যালার্ট ব্যাংকিং। আর এসএমএস ব্যাংকিং কোনটা, আমি ব্যালেন্স জানার জন্য আমি বিএএল লিখে যদি আমি আমি 9929 যদি পাঠাই, তাহলে সে আমাকে ব্যালেন্সটা ফিডব্যাক দিচ্ছে, এটা হলো এসএমএস ব্যাংকিং। আমি এসএমএস করতেছি আমাকে ব্যালেন্স জানাও, আমি বিএল লিখে আমি যদি 9924 কথার কথা একটা অ্যাকাউন্টে পাঠাই, সে আমাকে ব্যালেন্স জানাই দিচ্ছে, এটা এসএমএস ব্যাংকিং। তাহলে আমি একটু থিওরিটিক্যাল পড়ায় আসি, দেখি ওরা কি বলছে ডেফিনিশনে। সেন্ড টেক্সট ফর টাস্ক লাইক ব্যালেন্স চেক, ঠিক আছে, আমি আমি টেক্সট সেন্ড করতেছি, কেন সেন্ড করতেছি, আমার কোনো কি ইনফরমেশন জানার জন্য, এটা হলো আমার এসএমএস ব্যাংকিং। আর অ্যালার্ট ব্যাংকিং কোনটা, রিসিভ অটোমেটিক টেক্সট নোটিফিকেশন অন অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, আমি আমি এটিএম কার্ড থেকে যদি যখন টাকা তুলতেছি, অটোমেটিক আমার অ্যাকাউন্ট ব্যাংকে আমার মোবাইলে এসএমএস আসতেছে, ওইটাকে আমি অ্যালার্ট ব্যাংকিং বলতেছি। ইন্টারাকশনটা কি, এটা টু ওয়ে ইন্টারাকশন। আমি কি করতেছি, আমি বিএল লিখে আমি ব্যাংকে পাঠাচ্ছি, সে আমাকে একটা অ্যান্সার দিচ্ছে, সে একটা অ্যান্সার দিচ্ছে, আমি পাঠাচ্ছি, আমি এরো চিহ্ন দিয়ে দেখালাম, আমি পাঠাচ্ছি, সে আমাকে অ্যান্সার দিচ্ছে, এটা হলো টু ওয়ে। আর এটা হলো ওয়ান ওয়ে, আমি এটিএম কার্ড থেকে তোলা, এটিএম বুথ থেকে টাকা তোলার সাথে সাথে আমাকে মেসেজ দিচ্ছে, এটা হলো ওয়ান ওয়ে। ইনিশিয়েশন, ইউজার ইনিশিয়েটেড, আমি আমি যখন ইনিশিয়েশন নেই তখনই সে আমাকে অ্যান্সার দিচ্ছে, কিন্তু এখানে অটোমেটেড। রেঞ্জ অফ সার্ভিস, এটা হলো ব্রড, আমি অনেক কিছু জানতে পারি, আমি ব্যালেন্স জানতে পারি, আমি আমার লাস্ট পাঁচটা ট্রানজাকশন জানতে পারি, অনেক কিছু আমি জানতে পারি। আর এটা হলো লিমিটেড, আমি শুধু টাকা তোলা এবং জমা দেওয়ার সময় শুধু মেসেজ আসে, অন্য সময় কিন্তু আসে না। আমার কিন্তু এখানে স্টেটমেন্ট জানতে পারি না, আমি এখানে কিন্তু স্টেটমেন্ট জানতে পারি না, কিন্তু এখানে আমি কিন্তু এই রেঞ্জ অফ সার্ভিস, আমি কিন্তু এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে লাস্ট পাঁচটা ট্রানজাকশন জানতে চাইলে সে কিন্তু আমাকে দেয়। ফ্লেক্সিবিলিটি, কাস্টমাইজেবল, আমি কিন্তু যা ইচ্ছা তাই জানতে পারি, আমি ব্যালেন্স জানতে পারি, আমি আমি কি করতে পারি, লাস্ট পাঁচটা ট্রানজাকশন জানতে পারি। এটা কিন্তু লিমিটেড, শুধু টাকা তোলা এবং জমার সময় কিন্তু সে শুধু এসএমএস দেয়। তো এই ছিল আমার এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং এর ডিফারেন্স, খুব সিম্পল একটা ডিফারেন্স। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, ইন্ট্রোডাকশন টু এমএফএস ইন বাংলাদেশ। আমার এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ, আসলে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যত দ্রুত জনপ্রিয়তা পাইছে পুরো বিশ্বে অথবা বাংলাদেশে অন্য কোনো সার্ভিস এত দ্রুত জনপ্রিয়তা পায় নাই। তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কি, প্রথম কথা হলো ওটা আমার আমার কি, আমি টেকনোলজি এনেবলিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বাই মোবাইল ফোন। আমার কাছে একটা স্মার্টফোন আছে, স্মার্টফোনের মাধ্যমে আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারি। কিন্তু আসলে কি স্মার্টফোনের মাধ্যমে করতে পারি না, আমি কি করবো, এখানে একটা অ্যাপ নামাবো, একটা অ্যাপ বলতে আমি যখন বিকাশের অ্যাপ নামাইলাম, ওই বিকাশের অ্যাপে আমি তখনই কাজ করতে পারবো যখন আমার ইন্টারনেট কানেকশন থাকবে। আমার ইন্টারনেট কানেকশন যদি থাকে, তাহলে আমি ওই অ্যাপ ইউজ করে, ওই ফাইন্যান্সিয়াল কোম্পানির অ্যাপ ইউজ করে আমি কি করতে পারি, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারি। তাহলে কেন এটাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতেছে, কারণ আমি এই অ্যাপটা মোবাইলে ইউজ করতে পারি, এই কারণে আমি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতেছি। আসলে মোবাইল তো নিজে নিজে তো আমাকে এই সুবিধাটা দিচ্ছে না, আমাকে ওইখানে আমি একটা অ্যাপ ইউজ করি, ওই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা প্রোভাইড করতেছে তাদের একটা অ্যাপ ইউজ করে থাকে, তার সাথে আমার ইন্টারনেট ব্যাংকিং দরকার হয়, ঠিক আছে, কিন্তু আমি জিনিসটা যেহেতু মোবাইলে বসে করতে পারি, এই কারণে এটাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতেছে। সিগনিফিকেন্স কেন, ক্রুশিয়াল এরিয়া উইথ লিমিটেড, আমার যদি যে রিমোট এরিয়া গুলোতে যারা ব্যাংকিং সার্ভিস পায় না, ওদেরকে ব্যাংকিং ট্রানজাকশনের ভিতরে নিয়ে আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা পরীক্ষায় এসে থাকে যে পাঁচটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নাম লেখেন। তো পাঁচটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের নাম আমরা সবাই জানি, যেগুলো পরিচিত, আপনি এগুলো লিখে দিয়ে আসবেন। আমার বিকাশ, নগদ, বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি কোম্পানি, নগদ হলো আমার, এটা ব্র্যাক ব্যাংকের না, এটা হলো আমার ডাক বিভাগের একটা কোম্পানি। রকেট, রকেট হলো ডাচ বাংলা ব্যাংকের, ডিবিবিএল এর একটা আমার সাবসিডিয়ারি। আমার শিওর ক্যাশ হলো আমার মানে রূপালী ব্যাংকের, এম ক্যাশ হলো ইসলামী ব্যাংকের। তো পাঁচটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিখে দিয়ে আসবেন।
এমএফএস সার্ভিস ইন বাংলাদেশ কি, কি এমএফএস সার্ভিস ইন বাংলাদেশ, আমরা আসলে কি কি কাজ করে থাকি। আমার আমার ইয়েও হইতে পারে যে এমএফএস এর মাধ্যমে কি কি কাজ সম্পাদন করা যায়, এটা হইতে পারে। আমরা ক্যাশ ইন করতে পারি, আমি কি করতে পারি, ক্যাশ ইন করতে পারি। আমি এজেন্টের কাছে গেলাম, আমি এজেন্টকে গিয়ে বললাম যে 5,000 টাকা আমাকে ক্যাশ ইন করে দেন। তো আমি ক্যাশ ইন করতে পারি, ক্যাশ আউট করতে পারি। আমি এজেন্টের কাছে গেলাম, আমি এজেন্ট অথবা এটিএম বুথে গেলাম, এজেন্ট অথবা এটিএম বুথে গেলাম, আমি ক্যাশ আউট করতে পারি। তারপর হলো পার্সন টু পার্সন ট্রান্সফার করতে পারি। আমার ওয়ালেট থেকে আমি ধরেন 1,000 টাকা আমার বন্ধুর ওয়ালেটে দিলাম, আমি এটা করা যায়। তারপর হলো বিল পেমেন্ট করতে পারি, আমি এটা অনেক সময় করে থাকি। আমি ড্যাশকোর বিল আমি বিকাশে দিয়ে থাকি। মোবাইল রিচার্জ, আমরা টপ আপ, আমি কখন লাস্ট কবে যে আমি টপ আপের দোকানে গেছিলাম আমি জানি না। সো টপ আপ আমরা করি মোবাইল এমএফএস এর মাধ্যমে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এবার আসে ই কমার্স পেমেন্ট প্রসেস। আমরা সবাই কি করি, কম বেশি আসলে কেনাকাটা করি, তাই না? আমি দারাজে কেনাকাটা করি, আমি দারাজে আমি আমি পিকাবুতেও অনেক কেনাকাটা করছি। আপনি জানি না আপনারা করছেন কিনা, আমি মোবাইল টোবাইল কিনছিলাম পিকাবুতে। তারপর আমি বেশি করে থাকি কোথায়, আমি আমি ধরেন জাহাঙ্গীর কবির স্যারের লাইফে অর্গানিক লাইফে করে থাকি, ওইখান থেকে সরিষার তেল কিনি। তারপর আর কোথায় কিনি, রেগুলার বেসিসে আমার বেবির জন্য আমি বিভিন্ন ফেসবুক পেজে কিনি। তো ওইটা ওইটা অবশ্য ফেসবুক পেজে অবশ্য ই কমার্স ট্রানজেকশন না। ই কমার্স ফেসবুক যে পেজগুলা, মেটামেন্টরের ফেসবুক পেজে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন না। ই কমার্স ওইটাই হবে যেখানে আপনি লগ ইন করবেন, লগ ইন করে পে করে আপনি পারচেস করতে পারবেন, ঠিক আছে? তো এটা প্রসেসটা আমি এখানে শিখবো। প্রসেসটা আমরা আমরা কি করি, আমি যখন পিকাপোতে যাই অথবা দারাজা যাই, আমি শুরুতে অ্যাড টু কার্ড দিই, তাই না? এটা আমার আমার মেটামেন্টর সেন্টারের ওয়েবসাইটেও আছে যে আমরা অ্যাড টু কার্ড দিই। তারপর চেক আউট দিই, চেক আউট দেওয়ার পর সে পেমেন্ট আমার অ্যাড্রেস ট্যাড্রেস ভেরিফাই করে পেমেন্ট গেটওয়ে, আমার অবশ্য পেমেন্ট গেটওয়ে এখনো চালু করি নাই। বাট আপনি দারাজে যখন যাবেন আপনার পেমেন্ট গেটওয়ে ওপেন হবে, ওইখানে আপনাকে অপশন চাবে আপনি কি বিকাশে পে করতে চান না ক্রেডিট কার্ডে পে করতে চান। সো আপনি তারপর আমি অথরাইজেশন দিবেন। আপনি যদি বিকাশে পে করেন, বিকাশের আপনি নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে আপনাকে অথেন্টিকেশন কোড আসবে, কোড বসাবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, আপনাকে আপনার পেমেন্ট হয়ে যাবে। ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড নাম্বার ওইখানে ইনপুট দিবেন, তারপর আপনার আপনার সিভিভি দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, ডেট দিলে আপনার ওটিপি আসবে, ওটিপি দিলে আসলে অথরাইজেশন হয়ে গেল। অথরাইজেশন হইলেই হবে না, একটা কনফার্মেশন মেসেজ পাবেন যে হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে। তারপর সেটেলমেন্ট, আপনার সেটেলমেন্টটা হয় কিভাবে, আপনার এটা অবশ্য আপনার ইস্যু না, এটা ব্যাংকের ইস্যু। আপনার পেমেন্ট হয়ে গেলে, সাকসেসফুল হয়ে গেলে আপনি আপনার শিপমেন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে আসবে। সো আর সেটেলমেন্টটা কিভাবে হয়, আমার ধরেন আমি ধরেন অর্গানিক লাইফের কথা ধরেন, জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ। তো তার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের সাথে এসএসএল এর কানেকশন আছে। তো এসএসএল এর মাধ্যমে সে পেমেন্টটা নেওয়ার পরে সে কি করে, তার তো এসএসএল এর সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট, ধরেন ব্যাংক এশিয়া, ধরেন সিটি ব্যাংক, হ্যাঁ সিটি ব্যাংকের সাথে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার এই অর্গানিক লাইফের। সিটি ব্যাংকের এখানে টাকাটা চলে আসবে। আমি যদি এক্সিম ব্যাংক থেকে পেমেন্ট করি, এক্সিম ব্যাংক থেকে সিটি ব্যাংকে টাকাটা চলে যাবে। একটু মনে রাখেন, ডিটেল প্রসেসটা আমরা সেপারেট একটা স্লাইডে আলোচনা করবো। তো এই 7টা প্রসেসে কিন্তু আমার পেমেন্ট সংগৃহীত হয়ে থাকে। আপনি কনসেপ্ট এগুলো কখনোই মুখস্থ করতে যাবেন না, একদমই মুখস্থ করবেন। আপনি কনসেপচুয়ালি আপনি ভিজুয়ালাইজ করবেন আপনি কিভাবে কেনাকাটা করেন। আপনি শুধু ধরেন এটা এভাবে রাখবেন, রেখে আপনি ভিজুয়ালাইজ করবেন যে প্রসেসগুলো কি কি। আমি অ্যাড টু কার্ড দিই, আমি শুরুতে অ্যাড টু কার্ড দিই, তারপর চেক আউট দিই, তারপর হলো পেমেন্ট গেটওয়েতে যাই, অথেন্টিকেশন হয়। অথেন্টিকেশন হওয়ার পরে আমার কি হয়, কনফার্মেশন হয়, সেটেলমেন্ট হয়, শিপমেন্ট হয়ে যায়। ক্লিয়ার? সো আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। এই যে সেটেলমেন্ট প্রসেসটা আমরা এখানে শিখবো, আসলে কিভাবে সেটেলমেন্টটা হয়। আমি তো নগদে পে করছি, বিকাশে পে করছি অথবা ক্রেডিট কার্ডে পে করছি, ওই ওদের ভিতরে কিভাবে সেটেলমেন্টটা হয়। প্রথম হলো বেচিং। ধরো অর্গানিক লাইফ যে ওয়েবসাইট, সে ধরেন 100টা ট্রানজাকশন পাইছে, আজকে 100টা পাইছে। তো সে হয়তো ধরেন সিটি ব্যাংক থেকে পাইছে, এক্সিম ব্যাংক থেকে পাইছে, অনেকগুলো ব্যাংক থেকে পাইছে, 10টা ব্যাংক থেকে সে 100টা ট্রানজাকশন পাইছে। তো 10টা ব্যাংকের কাছে তো আমার 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 ট্রানজাকশন আর গ্রুপ টুগেদার ইনটু বেচ। তো এই যে 10টা ব্যাংক থেকে আসলে গ্রুপ হয়, বেচ হয় বাংলাদেশ ব্যাংকে। তো বেচের মাধ্যমে কি হয়, প্রত্যেকটা ব্যাংকে চলে যায় আমার, ঠিক আছে? আমার আমার প্রত্যেকটা ব্যাংকে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যায়, আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যায়। সো সেই 100টা যে ট্রানজাকশন করছে, সেই 100টা ট্রানজাকশনে তার অ্যাকাউন্টে হিট করে, তার যে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো এই 10টা ব্যাংক থেকে তার অ্যাকাউন্টে এইভাবে হিট করতে থাকে, সব টাকা তার অ্যাকাউন্টে চলে আসে। তো প্রথমে ব্যাচ হয়, শুরুতে চলে আসে না, ব্যাচ হয়, তারপর সাবমিশন হয়, ঠিক আছে? রিকরিং ব্যাংক সাবমিট করে এটা। তারপর সরি সরি আমি আবারও বলতেছি, বেচ হয় মানে হইলো আমার অর্গানিক লাইফের অ্যাকাউন্ট হলো সিটি ব্যাংকে। তো সিটি ব্যাংক কি করে, বেচ করে সে সাবমিশন দেয়, বাংলাদেশ ব্যাংকে সাবমিট করে, হ্যাঁ রিকরিং ব্যাংকে সাবমিট করলে ক্লিয়ারিং এর মাধ্যমে টাকাটা ফান্ড ট্রান্সফার হয়, মার্চেন্ট পে আউট হয়। তো টাকাটা চলে আসে। ক্লিয়ার?
এবার আসি ইন্ট্রোডাকশন টু ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড ক্যাপাসিটি সাইজ। কম্পিউটারের ক্যাপাসিটি এবং সাইজের উপর বেসিস করে কম্পিউটারের প্রকারভেদ পড়বো। আমি আবারও বলতেছি যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন শিখতেছি কিসের উপর বেস করে। ইন্ট্রোডাকশন হলে আমি কম্পিউটারের এখানে ডেফিনেশন শিখবো, ক্লাসিফিকেশন শিখবো কিসের উপর বেস করে, ক্যাপাসিটি অথবা সাইজের উপর বেস করে। সাইজ মানে এটা কি কত বড় না ছোট, অনেক ছোট না বড়, তো সাইজের উপর বেস করে অথবা ক্যাপাসিটির উপর বেস করে আমি কম্পিউটারের টাইপস গুলো শিখবো। প্রথমে আসি তাহলে কম্পিউটার কাকে বলা হয়। কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক ডিভাইস ফর ডেটা প্রসেসিং বেসড অন ইনস্ট্রাকশন। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, সহজ কথায় যেটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা কি করে আমার ডেটা প্রসেসিং এ হেল্প করে বেসড অন ইনস্ট্রাকশন। তাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে, ওই ইনস্ট্রাকশনের উপর বেস করে সে কি করে ডেটা প্রসেস করে থাকে, আর কিছু না। সো এটা হলো কম্পিউটার। খুব সহজ ভাষায় খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে। তো ক্লাসিফিকেশন গুলো কি কি? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। তো টার্মগুলো আসলে ইনিশিয়ালি আপনি যদি পড়ে না থাকেন কখনো, তাহলে একটু কঠিন মনে হবে। আমি খুব সহজ করে দিচ্ছি। হ্যাঁ, সুপার কম্পিউটার হলো, নাম থেকে বোঝা যাচ্ছে সুপার কম্পিউটার হলো অনেক জটিল কাজ যেটা করে থাকে। ঠিক আছে, যে মোস্ট পাওয়ারফুল, এটা সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার, সবচেয়ে উপরে আছে, এক নম্বরে আছে, এবং ইউজ ফর কমপ্লেক্স সিচুয়েশন সিমুলেশন। কমপ্লেক্স সিমুলেশনের জন্য এটা ইউজ হয়, যেমন ওয়েদার ফরকাস্টিং, আমার ঘূর্ণিঝড় আসবে কিনা না আসবে, কখন আসবে, ওইটা প্রসেস করে থাকে সুপার কম্পিউটার। দুই নম্বর হলো মেইন ফ্রেম কম্পিউটার, এটা হলো লার্জ অর্গানাইজেশন গুলো ইউজ করে থাকে। ঠিক আছে, যেমন ওয়ালমার্ট ওর তো পুরো দেখা গেছে যে ওয়ালমার্টের যে ব্রাঞ্চ আছে, প্রচুর প্রচুর প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট, হাজার হাজার ব্রাঞ্চ। সে বড় একটা কোম্পানি, সে কি করবে, মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করবে তার ডাটাবেস মেনটেন করার জন্য। মিনি কম্পিউটার, আমার মিডিয়াম সাইজ কোম্পানিগুলো ইউজ করে থাকে। আপনি এইভাবে মনে রাখেন, মিনি কম্পিউটার হলো মিডিয়াম সাইজ কোম্পানি ইউজ করে থাকে, মেইন ফ্রেম হলো বড় কোম্পানি ইউজ করে থাকে, মাইক্রো কম্পিউটার হলো আপনি আমি যেগুলো ইউজ করি। ঠিক আছে, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো হলো মাইক্রো কম্পিউটার, একবারে মাইক্রো, ছোট। মিনির পরে আরো মাইক্রো আছে, মিনির পরে আবার মাইক্রো আছে। মাইক্রোটা আমরা ইউজ করি ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো হলো মাইক্রো কম্পিউটার, যেগুলো আমরা ইউজ করে থাকি নর্মালি সচরাচর। তো এই ছিল আমার কম্পিউটার টাইপ, ক্যাপাসিটির উপর এবং সাইজের উপর বেস করে। এখন আমরা চলে যাব আবার কম্পিউটারের ক্যাটাগরি পড়বো, কিন্তু পারফরমেন্সের উপর বেসিস করে পড়বো, পারফরমেন্সের উপরে। তো প্রথম হলো অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, আর হলো হাইব্রিড কম্পিউটার। প্রথম কথা হলো অ্যানালগ কম্পিউটার কোনটা, যে অ্যানালগ হলো এটা ডিজিটাল না। অ্যানালগের মূল কথা হলো এটা ডিজিটাল না। ঠিক আছে, সে কি করে, সে ডিজিটালি সে কম্পিট করে না, সে অ্যানালগ টেকনোলজি ইউজ করে কম্পিট করে। যে কন্টিনিউয়াস ডেটা টাস্ক লাইক টেম্পারেচার কন্ট্রোল, যারা যেমন, তারপর পারফরমেন্স ক্যালকুলেশন অফ ভোল্টেজ, প্রেসার এন্ড টেম্পারেচার। তো টেম্পারেচার কন্ট্রোল যে মেশিন, টেম্পারেচার কন্ট্রোল করার যে মেশিন, ওইটা হলো আমার অ্যানালগ কম্পিউটার। তাহলে ডিজিটাল কম্পিউটার কোনটা, ল্যাপটপ, আমরা যেটা ইউজ করি ডিজিটাল কম্পিউটার। নর্মালি মার্কেটে আপনি যে কম্পিউটার যেটা বুঝেন আর কি, আমি আবারও বলতেছি, কম্পিউটার যেটা বুঝেন, কম্পিউটার বলতে যেটা বুঝেন, ওইটা হলো আপনি হলো ডিজিটাল কম্পিউটার, আমরা যেটা বুঝি। আর টেম্পারেচার চেক করার জন্য আমরা যেটা বলি, এটা হলো আমার অ্যানালগ কম্পিউটার। হাইব্রিড হলো ডিজিটাল এবং অ্যানালগের কম্বিনেশন, ডিজিটাল এবং অ্যানালগের কম্বিনেশন। যেমন হার্ট রেট ইসিজি করি না আমরা, ইসিজি করি না, ইসিজি হলো হাইব্রিড কম্পিউটারের মাধ্যমে করা হয়। এখানে ডিজিটাল কম্পিউটার এবং অ্যানালগ কম্পিউটারের কম্বিনেশনে করা হয়। তাহলে আমরা কম্পিউটারের দুইটা টাইপ শিখলাম। আমরা 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 কিভাবে শিখছি একটু দেখি। আমরা কম্পিউটারের ক্যাপাসিটি এবং সাইজের উপর বেস করে শিখলাম, আমরা টাইপস পারফরমেন্স উপর বেস করে শিখলাম, এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার মেমোরি। আমরা কম্পিউটার মেমোরিতে চলে যাচ্ছি। কম্পিউটার মেমোরি আসলে নাথিং এলস। মেমোরি মানে কি, মেমোরি মানে স্টোরেজ, তাই না, যেখানে জমা থাকে, তাই না, যেখানে জমা থাকে। ঠিক আছে, তো কম্পিউটার মেমোরি আমি ওই পার্টকে বলবো যেখানে আমি ডেটা স্টোর করে রাখি। টাইপ অফ কম্পিউটার মেমোরি অফ টাইপ আছে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। তো আমি যেটা, আপনি যখন ওই যে ওয়ার্ডে যখন টাইপ করেন, ঠিক আছে, ওয়ার্ডে যখন টাইপ করেন দেখবেন যে ওইটা সেভ হয় না। আপনি যদি সেভ অপশন না চাপেন, কোনায় যদি সেভ অপশন না চাপেন অথবা কন্ট্রোল এস যদি না চাপেন, ওইটা সেভ হবে না। তো সেভ না হইলে তো আপনি যে ওয়ার্ড টাইপ করছেন ওইটা ভিজুয়াল দেখা যায়, তাই না, এটা তো নাই হয়ে যায় না। তো এই যে দেখা যায়, আপনি সেভ দিলে আপনার এটাকে সেকেন্ডারি মেমোরিতে চলে যাচ্ছে। সেভ দেওয়ার আগে ছিল এটা আমার প্রাইমারি মেমোরিতে ছিল, এটা আমি প্রাইমারি মেমোরি বলতেছি। এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। যেটা বলা হলে কেন, ডেটা লস্ট হোয়েন টার্ন অফ। আপনি যদি ধরেন এই কম্পিউটার ওয়ার্ডে কাজ করতেছেন, আপনি 2 পেজ টাইপ করছেন, যদি এটা সেভ না দেন দেখবেন কারেন্ট চলে গেলে, আপনি যদি সিপিইউ না থাকে ওটা আপনি হারাই ফেলছেন। তো এটা হলো প্রাইমারি মেমোরি। তো আর সেকেন্ডারি মেমোরি কোনটা, আপনি সেভ দেওয়ার ফলে যে মেমোরিতে যোগ হচ্ছে, ঠিক আছে, ওটা সেকেন্ডারি মেমোরি।
তো প্রাইমারি মেমোরি এক্সাম্পল হলো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল হলো এইচডিডি, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো। ইউএসবি ড্রাইভ, আমরা পেন ড্রাইভ বলি না, পেন ড্রাইভে আমরা ডেটা রাখতে পারি, ওয়ার্ড ফাইল রাখতে পারি, ভিডিও রাখতে পারি। সো পেন ড্রাইভ হলো আমার সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হলো যে ওয়ার্ড আমি টাইপ করতেছি, এখন সেভ না দিলে আসলে এটা আমার নাই হয়ে যায়, এই কারণে এটাকে আমি প্রাইমারি মেমোরি বলতেছি। আন্ডারস্ট্যান্ডিং স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসটা হলো আমার ডেফিনেশন কি, যেখানে আমি কোনো কিছু স্টোর করে রাখি, এটা হলো স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, তো কম্পিউটার ডেটাগুলো যেখানে স্টোরেজ করে রাখি ওটা হলো কম্পিউটারের স্টোরেজ ডিভাইস বলবো আমি। তো স্টোরেজ ডিভাইসের ভেরিয়াস নাম আছে অনেকগুলো। হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে। তো হার্ড ডিস্ক ড্রাইভ হলো প্রাইমারি স্টোরেজ ইন কম্পিউটার। এটা কম্পিউটার ইনবিল্ট থাকে, ঠিক আছে, ইনবিল্ট থাকে, এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলতেছে। সলিড সলিড স্টেট ড্রাইভস হলো ফ্ল্যাশ মেমোরি, এটা নো মুভিং পার্ট। আচ্ছা, হার্ড ডিস্ক ড্রাইভটা হলো প্রাইমারি মেমোরি ধরেন আপনি ওয়ার্ডে যে লেখছেন, ওয়ার্ডে লেখার ফলে এটা যে মেমোরি ছিল র্যাম যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ ইন কম্পিউটার। আর সলিড স্টেট ড্রাইভ হলো আপনার কম্পিউটারের সাথে অথবা পিসির সাথে যে আপনার পিসির ভিতরে যে মেমোরিটা থাকে ওটাকে আমি বলতেছি সলিড স্টেট ড্রাইভ। আমি আবারও বলতেছি, ইনবিল্ট যে মেমোরি থাকে, আমরা বলি না যে আমার মোবাইলের মেমোরি 16 জিবি, তাই না? আমরা বলি না যে আমার পিসি ইনবিল্ট মেমোরি হলো ধরেন 1 গিগাবাইট, 1 গিগাবাইট, হ্যাঁ, ইনবিল্ট যেটা ওটাকে আমি বলতেছি সলিড স্টেট ড্রাইভ। আমি ক্লিয়ার? হার্ড ডিস্ক ড্রাইভ হলো প্রাইমারি মেমোরি, একটু আগে যেটা পড়ে আসলাম র্যাম। আর সলিড ডিস্ক ড্রাইভ হলো ইনবিল্ট যেটা থাকে। অপটিক্যাল ড্রাইভ হলো আমার সিডি, এখনো ইউজ হয় না, আমরা ইউনিভার্সিটি লাইফে আপনারা হয়তো পড়ে আসছেন, আমরা ইউনিভার্সিটি লাইফে সাবজেক্ট অ্যাসাইনমেন্ট জমা দিতাম সিডিতে করে জমা দিতাম, তাই না? সিডি, ডিভিডি, হ্যাঁ। সো এটা হলো আমাকে বলতেছি আমার অপটিক্যাল ড্রাইভ, এটা হলো অপটিক্যাল ড্রাইভ। সিডিতে কিন্তু আমার মেমোরি আমরা আমাদের রিপোর্ট গুলো আমরা জমা দিতে পারতাম। সো অপটিক্যাল ড্রাইভ। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হলো পেন ড্রাইভ বলতেছি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আমি কিন্তু সহজ করে দিচ্ছি কোনটাকে কি বলা হয়। আপনি শুধু এক্সাম্পলটা মনে রাখবেন, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ হলো পেন ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ হবে সিডি, ডিভিডি, সলিড ড্রাইভ হলো ইনবিল্ড মেমোরি, নো মুভিং পার্ট, ইনবিল্ড মেমোরি। তাহলে 5 নাম্বার কি, মেমোরি কার্ড কোনটা? মেমোরি কার্ড হলো আমার ফোনে যেটা ইউজ হয় বা ক্যামেরাতে যেটা ইউজ হয়, দেখবেন চিপ কার্ড, ছোট একটা চিপ কার্ড ইউজ হয়, তাই না? এই যে এরকম ছোট্ট একটা কার্ড ইউজ হয়, ছোট্ট একটা কার্ড ইউজ হয়, এটাকে মেমোরি কার্ড বলা হয়। মেমোরি কার্ড নর্মালি কম্পিউটারের জন্য হয় না, এটা ক্যামেরা অথবা ফোনের জন্য হয়। সো এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এইচডিডি হইতে পারে, এসডিডি হইতে পারে। আমরা বলি না যে আমি এক্সটার্নাল ড্রাইভ ইউজ করতেছি, সো এটা তার দিয়ে সো এটা আমি তার দিয়ে কি করি, আমার তার দিয়ে আমি 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 কি করি যে তার দিয়ে এটা আমি পিসির সাথে কানেক্ট করে আমি ইউজ করে থাকি। তো এই হলো আমার আমার মেমোরি ভেরিয়াস স্টোরেজ ডিভাইসের নামগুলা। আপনি এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, খুব সহজ করে মনে রাখবেন, কঠিন করবেন না, কঠিন করবেন না। আমরা আবার র্যামে চলে যাচ্ছি। আমরা র্যাম বলছিলাম প্রাইমারি মেমোরি, র্যাম, বায়োস এবং হার্ড ডিস্ক নিয়ে আলোচনা করবো এখানে। র্যাম র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওয়ার্কিং মেমোরি বলা হয় এটাকে, যেটা আমি আমি যে ওয়ার্ডে লিখতেছি যেটা সে সেভ করার চেষ্টা করে। টেম্পোরারি স্টোরেজ ডেটা ফর কুইক সিপিইউ অ্যাক্সেস এবং লস কন্টেন্ট হোয়েন টার্ন অফ। যদি আপনি ধরেন সেভ না দেন, সেভ অপশনে যদি না চিপেন, সে সেকেন্ডারি মেমোরিতে যাবে না, সে প্রাইমারি মেমোরি থেকে লস্ট হয়ে যাবে। বায়োস বলতেছে ইনপুট আউটপুট সিস্টেম, আমার আমার কমিউনিকেশন ব্রিজ, ওএস এন্ড হার্ডওয়্যার। আপনি যখন কম্পিউটার স্টার্ট দেওয়ার পরে কি হয় দেখবেন, একটু বুস্ট হইতে একটু টাইম নেয়, স্টার্ট হইতে একটু টাইম নেয়। তো তখন কি করে, সে হার্ডওয়্যারের সাথে তার যে সফটওয়্যার ওইটার একটা বেস তৈরি করে, ঠিক আছে, ওটাকে আমি বায়োস বলতেছি। আমি আবার বলতেছি, কম্পিউটার স্টার্ট দিলে দেখবেন সাথে সাথে স্টার্ট হয় না, একটু টাইম নেয়। ওই টাইমে সে কি করে, তার যে সে কি করে থাকে, কমিউনিকেশন ব্রিজ তৈরি করে থাকে অপারেটিং সিস্টেমের সাথে হার্ডওয়্যার। অপারেটিং সিস্টেমের নাম কি? ওএস মানে অপারেটিং সিস্টেম উইন্ডো, তাই না? উইন্ডো। আপনি যদি অ্যাপল ইউজ করে থাকেন তাহলে ম্যাক ম্যাক হলো অপারেটিং সিস্টেম। তো আমার কাছে একটা অ্যাপলের ল্যাপটপ আছে, ম্যাক এয়ার আছে, বাট আমি যদিও ইউজ করি না। তো সো এটা যেমন ম্যাক, সে তার যে অপারেটিং সিস্টেম সে ম্যাকটা ইউজ করে থাকে। আর আমরা নর্মালি যেটা ইউজ করি, আমার ল্যাপটপ, আমি ক্লাস নিচ্ছি, এটা হলো এইচপি দিয়ে, ঠিক আছে। তো সো এটা হলো উইন্ডো। নর্মালি ম্যাক্সিমাম আমরা উইন্ডো ইউজ করে অভ্যস্ত, আমরা ম্যাকে গেলে আসলে একটু প্যাসপোস লাগে। ম্যাকে আবার কি নাই, আবার অ্যাপলের ম্যাকবুকে আবার কি নাই, বাংলা ওয়ার্ড নাই, বাংলা 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 সফটওয়্যার নাই, যার কারণে একটু প্রবলেম হয়। সো এটা ম্যাকের অপারেটিং সিস্টেমটাই ডিফারেন্ট।
তো টিল নাও আমি উইন্ডো দিয়ে আমি খুব শখ করে কিনছিলাম ম্যাকবুক এয়ার, বাট আমি ইউজ করতে পারি নাই, কারণ আমার অফিসের কাজ ম্যাটামেন্টরের কাজ মিলে আমাকে উইন্ডোটাই ইউজার ফ্রেন্ডলি মনে হয়, যেহেতু অফিসে আমি বাংলার কাজ করার দরকার হয়। সো ম্যাকবুক আমি একবার চাইছিলাম ম্যাকবুক আমি ফুল টাইম ম্যাকবুক ইউজ করবো, বাট এটা পসিবল হয় নাই, কারণ এখানে বাংলার কিছু ঝামেলা আছে। সলভ করা যায় না যে তা না, ম্যাকবুক এয়ারও আমি বাংলা ইউজ করতে পারবো, বাট ওইখানে আলাদা সফটওয়্যার ইউজ করা দরকার হয়, পারচেস করা দরকার হয়। তো যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম, বায়োস বলতেছে যে কি আমি কম্পিউটার যখন স্টার্ট করি তখন কি সে কমিউনিকেশন ব্রিজ তৈরি করে, একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি করে কিসের সাথে, অপারেটিং সিস্টেমের সাথে, হার্ডওয়্যারের সাথে। ঠিক আছে, তো হার্ডওয়্যারে কি থাকে আমি একটু ডিটেল বলি। তো অপারেটিং সিস্টেম তো আমি উইন্ডো বললাম আর ম্যাকবুক বললাম, যেটা অপারেটিং সিস্টেম। তো হার্ডওয়্যারে কি থাকে, হার্ডওয়্যারে থাকে ধরেন আমার এখানে মেমোরি থাকে, তাই না, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি থাকে, তারপর আমার এখানে কি মাদারবোর্ড থাকে, ঠিক আছে, প্রসেসর থাকে, যেটা স্পিড বাড়ায়। তো এগুলো হার্ডওয়্যার। তো হার্ডওয়্যারের সাথে আমার অপারেটিং সিস্টেমের একটা ব্রিজ তৈরি করে হলো বায়োস। আমি কিন্তু টেকনিক্যাল পার্সন না, তারপর এগুলো আসলে কনসেপ্টুয়ালি আমি আসলে আপনাদের পড়াই থেকে আমি কনসেপ্টুয়ালি অনেক কিছু চিন্তা করি, দেখা যায় ব্রেন থেকে অনেক কিছু চলে আসে। হার্ড ডিস্ক হলো কোনটা, যেটা আমরা বলছিলাম মেমোরি স্টোরেজ ডিভাইস, এটা পেন ড্রাইভ হইতে পারে, এসডিডি হইতে পারে, এসডিডি হইতে পারে। তো তিনটা নিয়ে আবার আমরা ডিটেল আলোচনা করছি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা আবার উইন্ডোতে চলে আসতেছি, আমরা আবার ম্যাকবুকে চলে আসতেছি। তো সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলা হয়, আমি শুরুতে এক্সাম্পল দিই। হ্যাঁ, তো সিস্টেম সফটওয়্যার হলো ধরেন আমি উইন্ডো ইউজ করতেছি, উইন্ডো হলো সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, উইন্ডো, ম্যাক, ম্যাক হলো আমার সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো ধরেন এক্সেল। তারপর আমি বিকাশ, বিকাশ একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা যায়, বিকাশ একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা যায়। তাহলে সিস্টেম সফটওয়্যার আমরা, আপনি এখনো আমি জানি সিস্টেম সফটওয়্যারটা বুঝেন নাই, আমি আরেকটু ডিটেল বুঝাই। ডেফিনেশনে কি বলা হচ্ছে, যে সফটওয়্যার কন্ট্রোল কম্পিউটার হার্ডওয়্যার। যে সিস্টেম সফটওয়্যারটা উইন্ডোটা কি করে, তার হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। সে কি করে, উইন্ডোর মাধ্যমে আপনি কি অ্যাক্সেস পাচ্ছেন, কি অ্যাক্সেস পাচ্ছেন একটু বলেন তো। আপনি কি করতে পারতেছেন, আপনি এইচডিডি তে মেমোরিতে অ্যাক্সেস পাচ্ছেন, তাই না, মেমোরিতে অ্যাক্সেস পাচ্ছেন, আপনি স্পিড পাচ্ছেন, স্পিড পাচ্ছেন। তো উইন্ডোটা হলো আপনাকে কানেক্ট করতেছে আপনার যে কম্পিউটারের সাথে, হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতেছে। তো মেমোরিতে একটা হার্ডওয়্যার চিপ দেখা যায় যেটা চোখে, তাই না, কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটা কিন্তু দেখা যায় না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সফটওয়্যার দ্যাট হেল্প ইউজার পারফর্ম টাস্ক, আমাকে টাস্ক করতে হেল্প করে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড হইতে পারে, হ্যাঁ, এক্সেল হইতে পারে। তো এক্সেল দিয়ে আমি কি করতে, যোগ বিয়োগ করতে পারি, তো এটা আমাকে শেষ হেল্প করে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর উইন্ডো আমি সফটওয়্যার হলো আমি কি করতে পারি, আমি কোনো কিছু সেভ করে রাখতে পারি হার্ড ড্রাইভে। এটা কি আমাকে হেল্প করতেছে, উইন্ডো হেল্প করতেছে, উইন্ডোজ হেল্প করতেছে। পারপাসটা কি, ম্যানেজ সিস্টেম অপারেশন। সে সে কি করে, ম্যানেজ সিস্টেম অপারেশন, পুরো সিস্টেমটাকে সে অপারেট করে। সলভিং স্পেসিফিক প্রবলেম অর টাস্ক, আমি যে বিকাশের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারতেছি, রেইনবো অ্যাপের মাধ্যমে আমি কি করতে পারতেছি, আমি মার্কেন্টাইল ব্যাংকের এই অ্যাপের মাধ্যমে কি করতে পারতেছি, আমি আমার মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারতেছি। ওইটা হলো অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সাম্পল হলো যেমন অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডো অথবা ম্যাকবুক অথবা ডিভাইস ড্রাইভ। আর মাইক্রোসফট ওয়ার্ড, গেম, ফটোশপ দিয়ে আমরা অনেক কাজ করে থাকি, তাই না, এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সাম্পল। ইউজার ইন্টারাকশন জেনারেলি রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আসলে এটা আসলে ব্যাকগ্রাউন্ডে রান হয়, তো এই কারণে আপনার কনসেপ্টটা কম। আমি এত কথা বলার পরে হয়তো আপনি বুঝতেছেন না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে রান হয়। হ্যাঁ, আর হলো ডাইরেক্টলি ইন্টারেক্ট উইথ দ্য ইউজার, আমি আমি আমার সাথে ইন্টারেক্ট করে। আমি যখন ফটোশপে কি করি, ছবি দিয়ে এটা এডিট করি, তো আমার সাথে সরাসরি সে আমাকে আউটপুট দেয়। বাট আমি যে এই যে ফটোশপটা ইউজ করতেছি, এটা তো কোনো না কোনো সিস্টেমে ইউজ করতেছি, তাই না, আমার পিসিতে ইউজ করতেছি। তো পিসি মানে তো আমার ধরেন আমার এইচডিডি, আমার মেমোরি কার্ড, আমার প্রসেসর। তো প্রসেসর তো আমাকে ইউজ করতে দিতে পারে না, তখন আমার তো একটা সফটওয়্যার লাগবে, যেটা সিস্টেম সফটওয়্যার। মানে আমি উইন্ডোতে রেখে, আমি এই যে ফটোশপটা উইন্ডোতে আমি ওপেন করে, আমার উইন্ডোজে আমার কম্পিউটারে ওপেন করে আমি ইউজ করতেছি। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফার্স্ট টু বি লোডেড। আমার এটা হলো ডিপেন্ডেন্সি, সে উইন্ডোজ সফটওয়্যার কিন্তু কারোর সাথে ডিপেন্ডেন্ট না, বাট আমার এটা ডিপেন্ডেন্ট। আমি বলতেছি ফটোশপ ইউজ করবো, আমি ফটোশপে কাজ করতেছি। তো ফটোশপ সফটওয়্যারটা কিন্তু আমি উইন্ডোজে আমি ইনস্টল করতেছি, ইনস্টল করে তারপর ইউজ করতেছি। সে নিজে নিজে কিন্তু তাকে আমি ইউজ করতে পারতেছি না, তাকে আমি কম্পিউটারে ইনস্টল করতেছি, তারপর তাকে ইউজ করতেছি। ঠিক আছে, তো এই ছিল সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে ডিফারেন্স। তো আমরা খুব সহজভাবে শিখলাম, খুব ভিতরে পড়া, বাট খুব সহজভাবে শিখছি। এখানে আমরা সুন্দর একটা ডিফারেন্স চলে আসতেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং আমার ইন্টারনেট। ইন্টারনেট হলো আমার কানেকশন, আপনি একটা শব্দ মনে রাখেন, ইন্টারনেট হলো কানেকশন, কানেকশন।
এটা আমাকে কানেকশন দিচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আমি কি করতে পারতেছি, কানেক্টেড হইতে পারতেছি পুরো বিশ্বের সাথে। আমি ইমেল দিতে পারতেছি, ইমেলের মাধ্যমে আমি কি করতে পারতেছি, আমি কানাডা একটা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি, তাই না? তো ইন্টারনেট আমাকে কানেকশন করার সুযোগ দিচ্ছে, আমার পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ দিচ্ছে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হইলো এটা একটা মেমোরি, আমি এখানে লিখে দিই মেমোরি। এটা মেমোরি কার্ডের মতো কাজ করে, মেমোরি কার্ডের মতো কাজ করে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলে মেমোরি কার্ডের মতো কাজ করে। ধরুন মেটামেন্টর সেন্টারের যে ওয়েবসাইট, মেটামেন্টর সেন্টারের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে আমার ফার্স্ট চ্যাপ্টার দেওয়া আছে, তাই না? তো ফার্স্ট চ্যাপ্টার গুলো কোথায় দেওয়া আছে আমার বলেন তো? আমার ওয়েবসাইটে দেওয়া আছে। তো ওয়েবসাইট তো একটা স্পেস, আমার ফার্স্ট চ্যাপ্টার গুলো পিডিএফ আকারে দেওয়া আছে। তো পিডিএফ গুলাকে রাখার জন্য আমাকে স্পেস দরকার হয়েছে, তাই না? মেমোরি কার্ড দরকার হয়েছে। তো মেমোরি কার্ডটা কি সুযোগ সুবিধা দিচ্ছে আমাকে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দিচ্ছে, আমি কিন্তু এটা কিনছি। নেমচিপ থেকে কিন্তু আমি ওই মেমোরিটা কিনছি, কিনে ডলার দিয়ে কিনছি, কিনে কিন্তু আমি ওয়েবসাইটে বিল্ড আপ করছি। এই কাজগুলো আমিও অনেক জড়িত ছিলাম, আমার একটা ফ্রেন্ডের আইটি ফার্ম আছে, ও আমাকে হেল্প করছে, প্লাস আমিও জড়িত ছিলাম। এই কারণে আমি ক্লিয়ারলি জানি আর কি জিনিসটা। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটা মেমোরি কার্ড, মেমোরি প্লেস, যেখানে আমাকে কি করছে, আমি যে ওই যে আমি ম্যাথমেটিক্স সেন্টার ওয়েবসাইট বানাচ্ছি, আমার ফার্স্ট চ্যাপ্টার গুলো রাখতেছি, সে আমাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটা কোম্পানি বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সে আমাকে সুযোগ দিচ্ছে, হ্যাঁ, যে তুমি আমার এখানে ডেটা ফাইল টাইল রাখতে পারো, ঠিক আছে? ওই ফাইলগুলো আমি ডাউনলোড করতে চাই, যে কেউ সে কিভাবে করতেছে, ইন্টারনেট ইউজ করে করতেছে, ইন্টারনেট ইউজ করতে করতেছে। তাহলে ডিফারেন্সটা আমরা একটু এপারেন্টলি অনেকটা বুঝে গেছি, তাই না? যে আমি আবারও রিপিট করতেছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটা মেমোরি প্লেস, যেখানে মেমোরি, যেখানে যে কেউ ডেটা স্টোর করে রাখতে পারে, হ্যাঁ। এবং ইন্টার এবং এটা ওই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www কিন্তু www কিন্তু আবার অ্যাক্সেস করার সুযোগ দেয়। এখানে শুধু রাখলেই হবে না, সে আবার কানেকশন অ্যাক্সেসের সুযোগ দেয়, এগুলোকে অ্যাক্সেস করার সুযোগ দেয়, রিচ করার সুযোগ দেয়। এবং ইন্টারনেট হলো ওই একটা মেকানিজম, যে মেকানিজমে আমি কানেকশন পাই, ওই ওই জিনিসগুলোতে কানেকশন পাই, আমি ডাউনলোড করতে পারি ফার্স্ট চ্যাপ্টার গুলো। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো যে সিস্টেম অফ ইন্টারলিঙ্ক হাইপার টেক্সট ডকুমেন্ট, ইন্টারলিঙ্ক হাইপার টেক্সট ডকুমেন্ট, আমি যদি টেক্সট গুলো হাইপার লিঙ্ক করা হয়, ছোট করে নেওয়া হয়, হাইপার লিঙ্ক করে এগুলোকে মেমোরি ছোট করে নেওয়া হয়, এন্ড মাল্টিমিডিয়া অ্যাক্সেস বায়া ওয়েব ব্রাউজার। আমি ওয়েব ব্রাউজার দিয়ে www দিয়ে আমি কি করতে পারি, ওই যে ওই স্টোরেজে আমি অ্যাক্সেস পাই, হ্যাঁ। তো ওয়ান অফ মেনি সার্ভিস অন দ্য ইন্টারনেট ফোকাস অন ব্রাউজিং ওয়েব পেজ। ইন্টারনেটটা কি? দ্য গ্লোবাল নেটওয়ার্ক, নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক ফেসিলিটিং দ্য ভেরিয়াস ফর্ম অফ কমিউনিকেশন। সে আমাকে ফেসিলিটেট করতেছে, কমিউনিকেশন ফেসিলিটেট করতেছে, ইমেলের মাধ্যমে, ফাইল ট্রান্সফারের মাধ্যমে কমিউনিকেশনের সুযোগ করে দিচ্ছে। তো আমি বলছিলাম কানেকশন, তাই না? কমিউনিকেশন, ইন্টারনেট হলো কমিউনিকেশন অথবা কানেকশন। আর ওয়ার্ল্ড ওয়েব হলো একটা মেমোরি। স্কোপ ক্রিয়েটার, যে ইনফ্রাস্ট্রাকচার দ্যাট এনেবল সার্ভিস লাইক www, ইমেল, মোর। আমি কি করতে পারতেছি, ইন্টারনেটে ঢুকে কিন্তু আমি www ডট দিয়ে, মেটামেন্টর ডট দিয়ে সার্চ দিতে পারতেছি, তাই না? দিয়ে আমি এই www অ্যাক্সেস দিতে পারতেছি ইন্টারনেটের মাধ্যমে। Basic difference key, internet is the vast network that connects device worldwide, while the www is a service on the internet designed for navigate and accessing information though web based. এখন আমরা একটা কঠিন পড়ায় চলে যাচ্ছি, একটু একটু জটিল পড়ায়। আমরা মেশিন অ্যাসেম্বলিং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, আমরা অ্যাসেম্বলিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। তো মেশিন ল্যাঙ্গুয়েজ হলো বাইনারি কোড। আমি এই টার্মগুলোর সাথে আমিও অত পরিচিত না, আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট না, আমি কমার্সের স্টুডেন্ট, আমি সারা জীবনই কমার্সে পড়াশোনা করছি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা এখানে শিখবো, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ আমি যেটা বুঝছি একটু আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এটা হলো বাইনারি কোড ইউজ হয় এটাতে। কোড মানে হলো কোড কি, ধরেন থেকে 0 থেকে 1 পর্যন্ত কোড ইউজ হয়। তো আমরা আমরা জানি ডিজিট কি, জানি যে 1 থেকে 10 পর্যন্ত হলো ডিজিট, তাই না? 1 2 3 4 5 6, বাট আমার বাইনারি কোডে এত সবগুলা না, শুধু ওয়ান ওয়ান এবং জিরো ইউজ হয় কোড। বাইনারি কোডে শুধু 1 এবং 0 ইউজ হয়, যেমন এক্সাম্পল যেমন 1011 000 1011। সো এখানে শুধু জিরোর অস্তিত্ব আছে, ওয়ানের অস্তিত্ব আছে। দ্যাট কম্পিউটার ডাইরেক্টলি এক্সিকিউট, আমার এটা একটা সাইন যেটা কম্পিউটার এক্সিকিউট করে থাকে। ইউজেস কি ডাইরেক্ট হার্ডওয়্যার ইনস্ট্রাকশন, যেটা ডাইরেক্টলি হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেয়। সেটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো মেশিনই বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। আপনি এইভাবে মনে রাখতে পারেন, এই মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু মেশিনই বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। এটা কিভাবে করা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজের মূল কথা কি, এটা হলো বাইনারি কোড ইউজ করা হয় মেশিনকে বোঝানোর জন্য, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আমার হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বাইনারি কোড ইউজ করা হয়। বাইনারি কোডটা কি 0 থেকে 1 পর্যন্ত কিছু কোড ইউজ করা হয়, যেগুলো কম্পিউটার ডাইরেক্টলি এক্সিকিউট করে থাকে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি, আমার মেশিন ল্যাঙ্গুয়েজ গেল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? সিম্বলিক ইনস্ট্রাকশন রিপ্লেসিং বাইনারি কোড। আমি বাইনারি কোডকে আমি রিপ্লেস করতেছি সিম্বলিক ইনস্ট্রাকশন দিয়ে,
মোর রিডেবল বাই হিউম্যান, এটা আসলে হিউম্যান রিড করতে পারে, যেমন মুভ হইতে পারে, জিএমপি হইতে পারে, এগুলো আসলে আমিও কখনো এডিডি হইতে পারে, আমি জানি না কখনো। বাট একটু মনে রাখেন, সিম্বলিক ইনস্ট্রাকশন হলো, সিম্বলিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো সিম্বলিক ইনস্ট্রাকশন, যেগুলো মানুষ মোর রিডেবল বাই হিউম্যান, মানুষ রিড করতে পারে। মানুষ রিড করতে পারে, যদিও জটিল, বাট মানুষ রিড করতে পারে। আর মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু মেশিনই রিড করতে পারে, এভাবে মনে রাখেন। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো অ্যাবস্ট্রাক্ট মেশিন কোড ইনটু রিডেবল সিনট্যাক্স, এটা আসলে মানুষ পুরোপুরি রিড করতে পারে, এখানে কোনো সমস্যা নাই। যেমন জাভা, পাইথন। পাইথন কিন্তু বর্তমানে আমি যদিও পাইথন ব্যাপারে খুব বেশি জানি না, সিএফ এর লেভেলে অনেক পাইথন আছে, বা এখন কিন্তু পাইথনের সময় বলা হয়। তো আমার ইচ্ছা আছে পাইথন শিখবো, বাট এক্সেল যেমন একটা মেকানিজম, আমি যে মেকানিজম এক্সেল এর মাধ্যমে আমি অনেক কাজ করতে পারি, তো পাইথন একটা মেকানিজম একটু জানি, পাইথনের মাধ্যমে আপনি অনেক ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। বাট এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল তিনটা ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনি শিখবেন। তো এখন চলে যাচ্ছি কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার। তো এগুলো আমরা নাম থেকে শেখার চেষ্টা করবো, এগুলোও টেকনিক্যাল টার্ম, এগুলো আমাদের পুরো আজকে ক্লাসে দুইটা স্লাইডে হলো বেশি টেকনিক্যাল টার্ম, টু মাচ টেকনিক্যাল, যেগুলো আমিও জানি না। বাট আমি চেষ্টা করছি কনসেপচুয়ালি আপনাদের ধরায় দেওয়ার জন্য। সো আপনি কনসেপ্টটা ধরবেন, কনসেপচুয়ালি ধরে কনসেপ্টটা মনে রেখে পরীক্ষা দিয়ে আসবেন। ও আপনার পরীক্ষার যারা খাতা দেখবে ওরাও কিন্তু অত জানে না, ওরাও চায় না আপনি একবারে সায়েন্সের ভাষায় লেখেন, আপনি যতটুকু বুঝেন একটু লিখে দিয়ে আসলেই হবে। কম্পাইলার বলতেছে যে কি, যে কনভার্ট হাই লেভেল কোড। আমি কি করতেছি, কম্পাইল করতেছি। কথা হলো কম্পাইল মানে কি, কম্পাইল করতেছি, কনভার্ট করতেছি, এই শব্দটা মনে রাখেন। কম্পাইলার মানে হলো কনভার্ট করতেছি, ইন্টারপ্রিটার মানে হলো ট্রান্সলেট করতেছি, আর হলো অ্যাসেম্বলার মানে হলো কনভার্ট অ্যাসেম্বলি করতেছি। ঠিক আছে, সহজ না? আপনার টেকনিক মনে রাখবেন, কিসের আপনার বোঝার দরকার নাই। ঠিক আছে, আপনার টেকনিক আছে, আপনি জানেন ম্যাথামেটিক্স সেন্টার আপনাকে টেকনিক শিখাচ্ছে, তো আপনি টেকনিক্যালি মনে রাখেন। কম্পাইলার মানে হলো কনভার্ট করতেছে হাই লেভেল কোড, আমি জাভা কোড এগুলো কনভার্ট করতেছি। ইন্টারপ্রিটার আমি কি করতেছি, আমি আমি ট্রান্সলেট করতেছি হাই লেভেল কোড। আর হলো অ্যাসেম্বলার হলো কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড, আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করতেছি, একটু মনে রাখলে হবে। ক্লিয়ার? ডেটা ভার্সাস ইনফরমেশন। তো একটা এক্সাম্পলে চলে যাচ্ছে, ডেটা ডেটা মানে তো ডেটা, তাই না? যে 500 একটা ডেটা, 1000 একটা ডেটা। বাট আমি ইনফরমেশন কখন হবে, যখন হবে যে আমার ডলারের ভ্যালু, ডলারের $1 ইজ ইকুয়াল টু আমার 120 টাকা, তখন এটা ইনফরমেশন। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট হলো, ডলারের এক্সচেঞ্জ রেট হলো 120 টাকা। ইনফরমেশন হলো যেটা মিনিং ক্রিয়েট করে, বাট ডেটা হলো একটা ডেটা যেটা মিনিং ক্রিয়েট করে না। এক্সাম্পল আমরা চলে যাচ্ছি, শুরুতে এক্সাম্পলটা শিখি। এই 100, 200, 300 এগুলো হলো ইন্ডিভিজুয়াল নাম্বার, এটা ডেটা, এটা দিয়ে আসলে কোনো কিছু বোঝা যায় না। বাট আমার ইনফরমেশন হলো বোঝা যায়, যেমন সেলস ইনক্রিজ বাই 50% লাস্ট কোয়ার্টার, আমার লাস্ট কোয়ার্টারে সেলস ইনক্রিজ করছে 50%, ডলারের ভ্যালু হলো আমার 120 টাকা। সো এগুলো আমার বোঝা যায়, এগুলো হলো আমার ইনফরমেশন, এগুলো হলো আমার ইনফরমেশন। ডেটাতে কি ডেফিনিশনে কি বলছে, র, এটার ডেটা হলো র। সো এটা হলো প্রসেস, ইনফরমেশন হলো প্রসেস, যেটা আসলে অলরেডি প্রসেস করা হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। ডেটার নেচার কি, র এবং আনপ্রসেস, আর এটা হলো প্রসেস এবং অর্গানাইজ। ফর্ম কি, নাম্বার এবং সিম্বল শুধু, বাট এটা হলো কন্টেক্সচুয়াল এবং মিনিংফুল। ইউটিলিটি, নট ডাইরেক্টলি ইউজফুল, বাট এটা হলো ইউজফুল। ডিপেন্ডেন্সি, বেসিস ফর ক্রিয়েটিং ইনফরমেশন, এটা ডিপেন্ডেন্স হলো আমার ইনফরমেশন এটার উপর ডিপেন্ডেন্ট, ডেটার উপর ডিপেন্ডেন্ট, বাট ডিরেক্ট ফ্রম ডেটা, আমার ইনফরমেশন কিন্তু আমি ডিরেক্ট করতেছি কোথেকে, ডেটা থেকে। সো সহজ একটা পড়া, ডেটা এবং ইনফরমেশনের ভিতর ডিফারেন্স আমরা পড়লাম। তো এখন আমরা অন্য পরের পড়ায় চলে যাচ্ছি। সেন্ট্রালাইজ ভার্সাস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম। আমরা এটা খুব সহজ জিনিস একটা পড়া, আপনার নাম থেকে বোঝা যাচ্ছে। সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম হলো আমার কি, যেখানে এক জায়গায়, হ্যাঁ, ওয়ান প্লেসে সেন্ট্রালি সবকিছু ম্যানেজ হবে, ডেটা স্টোর থাকবে, ম্যানেজ হবে। ঠিক আছে, ম্যানেজ হবে, সিকিউরিটি দেওয়া হবে, এক জায়গায় সব ওয়ান প্লেস, এক জায়গায়। আর ডিস্ট্রিবিউটেড ডেটা হলো আমার ধরেন আমার যদি ব্রাঞ্চে 100টা থাকে, আমি যদি 100 ব্রাঞ্চে যদি ডেটা রাখি, 100টা ব্রাঞ্চে যদি আলাদা আলাদা ডেটা থাকে, ওইটা হলো ডিস্ট্রিবিউটেড ডেটা। আমি এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমার এখন হলো সব হলো সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম, তাই না? সব ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার থাকে, ওখানে সবকিছু ম্যানেজ হয়, আমার ডেটা সেন্টার থাকে, আমার এখানে সার্ভার রুম থাকে। বাট ডিস্ট্রিবিউটেড ছিল কখন, যখন আমার ডিজিটাল ছিল না, যখন আমার ব্রাঞ্চ ব্যাংকিং ছিল। দেখেন আপনার, আমি দেখছি, আমি নিজের চোখে দেখছি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি 11 সালে ঢুকছি তখনও দেখছি, বা অথবা 8 সালের দিকে যখন ব্যাংকে যাইতাম, জনতা ব্যাংকে আমার এলাকার, তখন দেখছি ওরা কি করতো, টাকা জমা যখন দিত তখন খাতায় লিখে রাখতো, টাকা যখন ট্রান্সফার দিত তখনও উইথড্র করতো তখনও খাতায় লিখে রাখতো। ওটা ছিল ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, তখন ব্রাঞ্চের ডেটা ব্রাঞ্চে থাকতো, হেড অফিসে আসতো না, আসতো কি সামারি আকারে আসতো আর।
তাহলে আমরা নাম থেকে বুঝে ফেলছি অলরেডি ডেটা সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেম, সিঙ্গেল লোকেশনে সব ডেটা থাকবে, ঠিক আছে। সো আমার ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম মাল্টিপল সাইটে থাকবে, বিভিন্ন মাল্টিপল সাইটে থাকবে। হয় সেন্ট্রালাইজড ইজ বেটার ফর ব্যাংকিং, সেন্ট্রালাইজ কেন ব্যাংকিং এর জন্য বেটার? একটা হলো সিকিউরিটির জন্য, আমি এক জায়গায় রাখলে এগুলো সিকিউরিটি দেওয়া সহজ, ওয়ান প্লেসে রাখলে সিকিউরিটি দেওয়া সহজ। কনসিস্টেন্সির জন্য, আমার ইউনিফর্ম ডেটা অ্যাক্সেস, আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। কেউ যদি এটিএম থেকে টাকা তোলে, আমি কি করতে পারি, সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। ম্যানেজমেন্ট, আমি ম্যানেজ করতে সহজ, আমার ডেটা ম্যানেজ করতে সহজ। তো এই ছিল আমার সেন্ট্রালাইজ ডেটাবেস সিস্টেমের সুবিধা। হাউ ইন্টারনেট ব্যাংকিং ওয়ার্ক, আসলে কিভাবে একটা ইন্টারনেট ব্যাংকিং কাজ করে, আমরা ইন্টারনেট ব্যাংকিং কি করি, ধরেন আমি প্রায় সময় ইউজ করে থাকি, ধরেন আমি এক্সিম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করে থাকি, স্ট্যান্ডার্ড চার্টার এসসিবির ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে থাকি, ব্র্যাক ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে থাকি ফ্রিকোয়েন্টলি। তো এক্সিম ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকি, ওখানে বিএফটিন করি, সবকিছু করি। তো এটা কিভাবে কাজ করে, আমি এই যে ট্রান্সফার করতেছি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, কিভাবে করে এটা, অ্যাক্সেসিবল বাই ওয়েবসাইট অর অ্যাপ, অ্যাপ দিয়ে কিন্তু সে অ্যাক্সেস করতেছে, কোর ব্যাংকিং কে অ্যাক্সেস করতেছে। এই অ্যাক্সেস মানে কি, অ্যাক্সেসিবল মানে কি, যে আমি অ্যাপ দিয়ে, আমি ওয়েবসাইট থেকে আমি কি করতে পারতেছি, আমার যে এক্সিম ব্যাংকের যে মাদার ব্যাংকের যে কোর ব্যাংকিং সফটওয়্যার, ওই সফটওয়্যারকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। সেটআপ কি দরকার হয়, রেজিস্টার উইথ ব্যাংক টু গেট ইউজার নেম পাসওয়ার্ড, তার যে কোর ব্যাংকিং সফটওয়্যারে ওখানে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা আছে, যখন ইউজার নেম পাসওয়ার্ড মিলে যাচ্ছে, সে আমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। ফিচারগুলো কি কি, আমি এটার মাধ্যমে কি করতে পারি, আমি ব্যালেন্স চেক করতে পারি, বিল পে করতে পারি, ট্রান্সফার মানি করতে পারি। কি দরকার আমার এটার জন্য, জাস্ট ইন্টারনেট কানেকশন দরকার, ডিভাইসটা দরকার, ইন্টারনেট কানেকশন হলে তো হবে না, ডিভাইসটা লাগবে। তো এটা সিকিউরিটি কি, ধরেন আমি আমার অ্যাকাউন্ট থেকে যদি অন্য কেউ নিয়ে যায়, কারণ এটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়, আমার সিকিউরিটি এনশিওর করার জন্য অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।